স্কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, অর্থাৎ একজন ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হতে গেলে তার কি দক্ষতা থাকতে হবে। প্রথমে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা সম্পর্কে আলোচনা করার আগে আমি দক্ষতা সম্পর্কে একটু বলি। আমরা দক্ষতা বলতে কি বুঝি? দক্ষতা বলতে বুঝি সঠিক সময়ে সঠিকভাবে কম খরচে প্রয়োজনীয় কাজ করতে পারাকে দক্ষতা বলা হয়। অর্থাৎ সঠিক সময়ে যে টাইমে করা দরকার সেই টাইমের ভিতর সঠিকভাবে যথাযথভাবে স্বল্প খরচে কম খরচে মিনিমাম কষ্টের ভিতর প্রয়োজনীয় কাজ করতে পারাকেই বলা হয় দক্ষতা। যদি আমি সঠিকভাবে করতে না পারি তাহলে দক্ষতা সম্পন্ন হয় নাই। যদি কম খরচে করতে না পারি, যদি সঠিকভাবে করতে না পারি, যদি সঠিক সময়ে যথাযথ সময়ের ভিতর করতে না পারি, তাহলে সেখানে আমার দক্ষতার কোনো দক্ষতা সম্পন্নভাবে কাজ করা সম্ভব হবে না। তাহলে একটা কাজ দক্ষতাভাবে করতে গেলে ওই কাজটাকে সঠিক সময়ে সঠিকভাবে এবং কম খরচে করতে পারতে হবে। তাহলে ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে আমরা কি বুঝি? ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে আমরা বুঝি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজ একজন ব্যবস্থাপক যখন সঠিক সময়ে সঠিকভাবে কম খরচে করতে পারবে তখন সেটাকে বলা হয় ব্যবস্থাপকীয় দক্ষতা। একজন আদর্শ ব্যবস্থাপকের কতগুলো দক্ষতা থাকতে হবে, যেমন কারিগরি দক্ষতা, মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা। মেইনলি এই চারটা দক্ষতা যদি একজন ব্যবস্থাপকের থাকে তাহলে উনি আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে। আদর্শ ব্যবস্থাপকের জন্য এই চারটা দক্ষতা অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা সিরিয়ালে আসি। 1 নম্বর হচ্ছে কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ প্রতিটা কাজে যে পদ্ধতি, যে কৌশল, যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে করতে হয়। অর্থাৎ একটা কাজ যখন আমি করতে যাব সেই কাজটাতে যে কৌশল ব্যবহার করতে হবে, যে পদ্ধতি ইউজ করতে হবে, যে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে তা সঠিকভাবে করতে পারাই হচ্ছে কারিগরি দক্ষতা। একজন ব্যক্তি যে কাজটা করবে তা যদি ওই কাজটা করার ক্ষেত্রে যে কৌশল ব্যবহার করতে হয় তা যদি সঠিকভাবে ওই কৌশলটা অ্যাপ্লাই করতে না পারে, যে যন্ত্রপাতি ব্যবহার করতে হয় সেই যন্ত্রপাতি যদি যথাযথভাবে সঠিকভাবে ব্যবহার করতে না পারে তাহলে তার কারিগরি দক্ষতা নাই বললেই চলবে। একজন ব্যক্তি যে কাজ করবে সেই কাজ করতে যে কৌশল দরকার, যে পদ্ধতি দরকার, যে যন্ত্রপাতি ব্যবহার করা দরকার তা সঠিকভাবে করতে পারা, তা সঠিকভাবে ব্যবহার করতে পারা, যথাযথভাবে ব্যবহার করতে পারাই হচ্ছে কারিগরি দক্ষতা। একজন ব্যবস্থাপকেরও যে কাজটা করবে সেই কাজ করার জন্য যে পদ্ধতি ইউজ করা দরকার, যে কৌশল ইউজ করা দরকার সেটা যথাযথভাবে করতে হবে, তাহলেই তার কারিগরি দক্ষতা থাকবে। যেমন একজন উকিল একটা কেস যেভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে সুন্দরভাবে বিচারকের কাছে উপস্থাপন করতে পারে, একজন সাধারণ মানুষ সেটা পারে না। কারণ একজন উকিলের সেই বিষয়ে কি কারিগরি দক্ষতা আছে বলেই সে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে এবং গুছিয়ে উপস্থাপন করতে পারে। একজন সাধারণ মানুষের এই আইন বিষয়ক সে কারিগরি দক্ষতা নাই বলে সে এই কাজটা করতে পারে না। যেমন একজন কম্পিউটার কর্মী যদি কম্পিউটারের সব দিক দিয়ে ভালো নলেজ থাকে, সে কম্পিউটার কাজটা যেভাবে দ্রুততার সাথে ভালোভাবে কাজটা করতে পারবে। একজন ব্যক্তি যার কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা নাই, কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা নাই, সে কিন্তু সেভাবে কাজটা করতে পারবে না, কারণ তার কারিগরি দক্ষতা নাই। এই জন্য কারিগরি দক্ষতা বলতে আমরা বুঝি প্রতিটা কাজ, যে কাজটা করব সেই কাজটাতে যে পদ্ধতি ইউজ করতে হবে, যে কৌশল ইউজ করতে হবে, যে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে তা সঠিকভাবে ব্যবহার করতে পারা, যথাযথভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকে বলা হয় কারিগরি দক্ষতা। সেজন্য একজন ব্যবস্থাপকের অবশ্যই কারিগরি দক্ষতা থাকতে হবে। তাহলে সেই ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে। সেই ব্যবস্থাপনার কাজটা যথাযথভাবে সম্পাদন করতে পারবে। না হয় তার যদি কারিগরি দক্ষতা না থাকে সে যথাযথভাবে সম্পাদন করতে পারবে না। এরপর আসে আমরা দ্বিতীয় দক্ষতা, মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। কি বলছে? মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা।
এই মানবীয় দক্ষতা বা আন্তর্জাতিক দক্ষতা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মানুষের সাথে মিশতে পারা, মানুষকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করে কাজ আদায় করতে পারার দক্ষতাকে বোঝায় মানবীয় ও আন্তর্জাতিক দক্ষতা। অর্থাৎ মানুষের সাথে মিশতে পারার ক্যাপাসিটি থাকতে হবে, মিশতে পারার সেই গুণটা থাকতে হবে, মানুষকে উৎসাহিত করে কাজ আদায় করে নেওয়ার সে ক্যাপাসিটি, সে এবিলিটি, সে দক্ষতা তাকে থাকতে হবে। একজন ব্যবস্থাপকের অবশ্যই মানবীয় ও আন্তর্জাতিক দক্ষতা থাকতে হবে। মানবীয় দক্ষতা যদি না থাকে সে মানুষের সাথে মিশতে পারবে না, মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে না, তার কর্মী বাহিনীকে, তার অধীনস্থ সাবঅর্ডিনেটদেরকে সে উদ্বুদ্ধ করতে পারবে না, উৎসাহিত করে কাজ আদায় করে নিতে পারবে না। আমরা দেখি কিছু মানুষের আন্তঃমানবীয় দক্ষতা নেই, আন্তর্জাতিক দক্ষতা নেই, মানবীয় দক্ষতা নেই, একরূপা টাইপের, একঘেয়েমি টাইপের, মানুষের সাথে মিশে না, মানুষের সাথে চলতে পারে না, মানুষের সাথে ভালো বিহেভ করতে পারে না, মানুষকে উদ্বুদ্ধ করে কাজ আদায় করতে পারে না, তাহলে ওই ব্যক্তির মানবীয় দক্ষতা নেই, আন্তর্জাতিক দক্ষতা নেই। যেহেতু একজন ব্যবস্থাপক এর কাজ হচ্ছে মানুষ চালানো, মানুষকে সাথে ডিল করা, সেজন্য ব্যবস্থাপকের অন্যতম দক্ষতা হচ্ছে মানবীয় দক্ষতা ও আন্তর্জাতিক দক্ষতা। ওই ব্যবস্থাপক যদি মানুষের সাথে মিশতে না পারে, তার অধীনস্থ সাবঅর্ডিনেটদের সাথে, তার অধীনস্থ ওয়ার্কারদের সাথে, তার অধীনস্থ এমপ্লয়ীদের সাথে যদি সে ভালোভাবে মিশতে না পারে, তাহলে তাদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে কাজ আদায় করে নিতে না পারে, তাহলে তার ব্যবস্থাপকীয় কাজগুলা, তার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজগুলা সেই দ্রুততার সাথে, সঠিকভাবে, দক্ষতার সাথে সম্পাদন করতে পারবে না। সেজন্য একজন ব্যবস্থাপকের অন্যতম দক্ষতা হচ্ছে তার মানবীয় দক্ষতা বা আন্তর্জাতিক দক্ষতা থাকতে হবে। একজন ব্যবস্থাপকের যদি এই দক্ষতা থাকে, সে সহজেই তার প্রতিষ্ঠানের অধীনস্থ কর্মচারীদেরকে, অধীনস্থ এমপ্লয়ীদেরকে সহজেই কি করতে পারবে? প্রলুব্ধ করতে পারবে, উৎসাহিত করতে পারবে, কাজটা দ্রুততার সাথে আদায় করে নিতে পারবে, কি করতে পারবে? মানুষের সাথে সহজে মিশিয়ে যেতে পারবে। তাহলে এটা একটা অন্যতম গুণ, অন্যতম দক্ষতা, যে দক্ষতা আদর্শ ব্যবস্থাপক হতে সহায়তা করে। এরপর আমরা আসি ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। এটা আরেকটা অন্যতম গুণ বা আদর্শ ব্যবস্থাপকের অন্যতম দক্ষতা হচ্ছে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। এটা বলতে আমরা কি বুঝি? ভবিষ্যৎ অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারা, ভবিষ্যৎ ও পরিস্থিতি বা ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে আগাম অগ্রিম ধারণা করতে পারা, দূরদর্শিতা হওয়া, এটাকে বলা হয় ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। একজন ব্যবস্থাপকের অবশ্যই ভবিষ্যৎ কি ঘটতে পারে, ভবিষ্যৎ কি পরিস্থিতি হতে পারে, কি ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে, কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে প্রতিষ্ঠান অথবা নিজেকে, সেটা সম্পর্কে অগ্রিম আন্দাজ করার ক্যাপাসিটি থাকতে হবে, অগ্রিম পূর্বানুমান করার ক্যাপাসিটি থাকতে হবে, অগ্রিম ধারণা করার সে বুদ্ধি, সে ধরনের ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে তাকে বলা হবে তার কল্পনা সংক্রান্ত দক্ষতা থাকবে, ধারণাগত দক্ষতা থাকবে। তাহলে সে ভবিষ্যতের কাজটা অগ্রিমভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে কাজ করতে পারবে, সেভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি আদর্শ ব্যবস্থাপক হতে গেলে এই ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা অবশ্যই থাকতে হবে। যদি ব্যবস্থাপক যদি ভবিষ্যৎ অবস্থা, ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে অগ্রিম ধারণা করতে না পারে, অগ্রিম আন্দাজ করার ক্যাপাসিটি না থাকে, অগ্রিম পূর্বানুমান করতে না পারে, তাহলে ভবিষ্যৎ যে কোনো পরিস্থিতি সে পরিস্থিতির সম্মুখীন ভালোভাবে সম্মুখীন হতে পারবে না, ট্যাকল দিতে পারবে না। সেজন্য তাকে এই কৌশলটা এই দক্ষতাটা থাকতে হবে। যেমন ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা। পরিকল্পনা কি অর্থ কি? আমরা কি বুঝি? অর্থাৎ ভবিষ্যৎ কি কাজ করবে, কখন করবে, কিভাবে করবে, তা অগ্রিম রূপরেখা ঠিক করা, অগ্রিম চিন্তা ভাবনা করা, অগ্রিম। এটা পরিকল্পনাটা হচ্ছে পূর্বানুমানের সাথে সংশ্লিষ্ট। এই পূর্বানুমানটা যদি আমি করতে না পারি, তাহলে আমার ধারণাগত দক্ষতা নাই। ধারণাগত যদি দক্ষতা না থাকে, আমি পূর্বানুমান করতে পারবো না, ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করতে পারবো না, যথাযথভাবে পরিকল্পনা করতে পারবো না। যথাযথভাবে পরিকল্পনা করতে না পারলে ব্যবস্থাপনার প্রথম কাজটা করতে আমি ব্যর্থ হয়ে যাব। তাহলে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, আমরা জানি পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই কাজগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাটা যদি করতে না পারি, ব্যবস্থাপনার কাজটাই আমার ব্যর্থ হয়ে যাবে। তাহলে এই কাজটা করতে গেলে আমাকে কি থাকতে হবে? ধারণাগত দক্ষতা থাকতে হবে, কল্পনা সংক্রান্ত দক্ষতা থাকতে হবে। তাহলে একজন ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে। তাহলে একজন ব্যবস্থাপকের এই দক্ষতা অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা 4 নম্বর দক্ষতাতে আসি, লাস্ট দক্ষতা। এটা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা।
সমস্যা অনুধাবনের দক্ষতা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার ক্যাপাসিটি, সামর্থ্য থাকতে হবে। একজন ব্যবস্থাপকের কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত আঁচ করে ফেলতে হবে, দ্রুত ক্যাপচার করে ফেলতে হবে। সমস্যা কি জন্য সৃষ্টি হয়েছে, সমস্যা এর প্রকৃতি কি, এর বৈশিষ্ট্য কি, এটা দ্রুত আঁচ করতে পারতে হবে। যদি আঁচ করতে না পারে তাহলে এই ব্যবস্থাপকের সমস্যা অনুধাবনের দক্ষতা কি থাকবে না, থাকবে না। কারণ একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন প্রবলেম ট্যাকেল দিতে হয়। তখন কি করতে হয়, সেই সমস্যার প্রকৃতি যদি দ্রুত আঁচ করতে না পারে, দ্রুত কেন হয়েছে, কি কারণ হয়েছে, কিভাবে ট্যাকেল দিতে হবে এটা ধরতে না পারে, সেটা বের করতে না পারে, তাহলে তার সমস্যা অনুধাবনের দক্ষতা থাকবে না। তাহলে সেই সমস্যা অনুধাবনের দক্ষতা একজন আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই থাকতে হবে। সেটা একটা অন্যতম দক্ষতা, যে একটা দক্ষতা বললাম সেটার মধ্যে অন্যতম দক্ষতা। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী যায়, তখন ডাক্তার যদি ওই রোগীর রোগটা যদি দ্রুত ধরতে না পারে, তাহলে যত ওষুধ দিক না কেন এই রোগী সহজে কি হবে না, সুস্থ হবে না, সহজে এই রোগ থেকে রোগ মুক্তি হবে না। সেজন্য আগে ডাক্তারকে দেখতে হবে, ওই ডাক্তারের কাছে যে রোগী আসছে সেই রোগীর রোগটা কি সে আগে শনাক্ত করতে হবে, কি কারণে এই রোগটা হয়েছে, কোন সমস্যার কারণে, সেই রোগটা আগে ধরতে হবে, তারপর ওষুধ দিতে হবে। এই জন্য যদি ডাক্তার রোগ ধরতে পারে তাহলে নিরাময়ের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হয়। এই জন্য এখানেও ব্যবস্থাপক যদি একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন প্রবলেম ফেস করে, সেই প্রবলেম যদি দ্রুত আঁচ করতে না পারে, প্রকৃতি সহজে বুঝতে না পারে, কিভাবে সমাধান করবে সেটা বের করতে না পারে, তাহলে সেই সমস্যার সমাধান দ্রুততার সাথে সঠিকভাবে যথাযথভাবে সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে একজন সমস্যা অনুধাবনের দক্ষতা অবশ্যই কি করতে হবে, একজন ব্যবস্থাপকের থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি একজন আদর্শ ব্যবস্থাপকের এই নিম্নোক্ত 4 ধরনের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এই দক্ষতাগুলো থাকলে সে আদর্শ ব্যবস্থাপক বলে পরিগণিত হবে, সে ব্যবস্থাপনার কাজটা সঠিকভাবে সম্পাদন করতে পারবে, একটা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা করতে পারবে। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে সে পরিচালনা কোনো সমস্যার সম্মুখীন হবে না, সে কি করতে পারবে, দ্রুততার সাথে এগিয়ে যেতে পারবে। তাহলে একজন আদর্শ ব্যবস্থাপকের এই নিম্নোক্ত দক্ষতাগুলো অবশ্যই থাকতে হবে। আজকে আমরা এতটুকুতেই রাখি, আগামী ক্লাসে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটুকু শেষ করলাম, আল্লাহ হাফেজ।